নমস্কার, আমি রূপসী হালদার। আজকে পড়ছি ভালোবাসার সীমানা পেরিয়ে। লেখনীতে রয়েছেন প্রিয়স্মিতা তেহজিব রায়। পর্ব 61। কানাডার উত্তর পশ্চিম প্রান্ত, নুনাভুট টেরিটরির অচিহ্নিত অঞ্চল ফ্রন্টস হ্যাভেন। মানচিত্রে এর উল্লেখ থাকলেও অবস্থান ঠিকভাবে পর্যবেক্ষণ করা যায় না, তাই সরকার এই জায়গাটাকে বাতিলের খাতায় ফেলেছে বহু বছর আগে। কারণ স্যাটেলাইটের ইমেজ থেকেও এর কোনো সঠিক পিকচার পাওয়া যায় না। শুধু চারপাশ দুর্গম পাহাড়ে ঘেরা আর তুষারের ধোঁয়াশে ধোঁয়াশা ভাব। সভ্যতা থেকে অন্তত 1000 কিলোমিটার দূরে অবস্থিত এই স্বর্গলোক, যেখানে পৌঁছাতে হলে পাড়ি দিতে হয় হাড় কাঁপানো বরফ ঝড় আর মৃত্যু নীরবতার মোড় তুষারপাতভূমি, যেখান থেকে এক পা ফসকালে নিশ্চিহ্ন মৃত্যু। 3 দিক ঘিরে দাঁড়িয়ে আছে আকাশ ছুঁয়ে থাকা খাড়া বরফাবৃত পর্বতশৃঙ্গ, যেন প্রকৃতি নিজেই এই জায়গাটাকে দুর্গম নিশ্চিত করে তুলেছে। চতুর্দিকে বিস্তীর্ণ হিমায়িত সমুদ্র, ফ্রোজেন নর্থ সি অফ ওয়েজ, যার বুক ফুটে ওঠার নীল বরফে প্রতিফলিত হয় কেমন চাঁদের শীতল আলো। চারিদিকে বাতাসে এতটাই জমাট যে শ্বাস নিতে ভুলে ফুসফুস কেটে যাওয়ার মতো অনুভূতি হয়। এই হিমরাজ্যের মধ্যপ্রান্তে জমাট বাঁধানো সমুদ্রের তীরে সুগর্বে দাঁড়িয়ে আছে এক স্বপ্নময় স্থাপত্য, সম্পূর্ণ কালো চাদরে গড়া এক বিশাল ডুপ্লেক্স গ্লাস হাউস, যার পুরনো ব্ল্যাক মেটাল। সূর্যের পাহাড় তা ঝলসে ওঠে বরফের গড়া আয়নার মতো, আর রাত নামলে নিজের নীলাভ আলোয় যেন সমুদ্র আকাশে অংশ হয়ে ওঠে। তুষারের প্রতিটি ফ্লেক কাছে লেগে হিমশীতল রত্নের মতো ঝলমল করে প্রতিনিয়ত। পাশে জমাট বাঁধানো সমুদ্র তীরে নোঙর করা আছে এক অত্যাধুনিক ইস্পাত গ্লাসের জাহাজ সেটেলডিটার স্প্রাইট, যা নকশা এতটাই নিখুঁত যে দেখলেই শুধু দেখতেই মন চাইবে। জায়গাটা এত সুন্দর, নিরিবিলি, শুনশান, মনোরম যে কারোই ভালো লাগবে। কিন্তু জায়গাটা মোটো বসবাসের যোগ্য নয়, অত্যন্ত দুর্গম, বরফের গহ্বর, পর্বতের ছায়া, জমাট হাওয়ার হাহাকার। এখানে কোনো মানুষের অস্তিত্ব কল্পনা করতে আসবে না, অসম্ভব। একমাত্র ফ্রন্ট হ্যাভেনের প্রকৃতিই অত্যাচার সহ্য করবে সগৌরবে। সাদা মখমলের বিছানায় প্রিয়তার নরম তুলতুলে শরীরটা লেপ্টে আছে আদরে। ফ্যাকাশে মুখখানাতে যেন পুনরায় অঢেল রূপ ও লাবণ্য জেগে উঠেছে। ফর্সার টুকটুকি গোলাপি আভাযুক্ত গাল দুটো চিকচিক করছে। মায়াবীর চোখের কালো কুচকুচে ভারী পলক দুটো একত্রে শোভাবর্ধন করছে। এত সুন্দর ন্যাচারাল এয়ারলাইস হয়তো কেউ সারাদিন মস্করা করলেও পারবে না। পানপাতা মুখের গঠরে খাড়া নাক, প্রস্ফুটিত রক্ত লাল ঠোঁট, গোলাপি আভাযুক্ত মুখ, সর্বাঙ্গে যেন পূর্ণ যৌবনের ছোঁয়া। কি যে দৃষ্টিনন্দন দৃশ্য! যে দেখবে সে শুধু দেখতেই থাকবে। এ যেন নারী নয়, প্রেমের দেবী। এমন নারীকে কে বা যে পুরুষ নয়। এই নারীকে না পেলে সে পুরুষত্বের মৃত্যু ব্যতীত আর কোনো নিস্তার থাকে না। আর সেটা যদি হয় নিষিদ্ধ আসক্তি, তাহলে তো আর কোনো কথাই নেই। মানুষের আবার নিষিদ্ধ জিনিসের উপরে বড় টান। এখন যেমন গত 10 ঘন্টা যাবৎ একটানা একদৃষ্টিতে চরম তৃষ্ণায় তাকে অবলোচন করে চলেছে এক পুরুষ, তবুও যেন তার দেখার কোনো শেষই নেই। এই পুরুষের অতৃপ্ত মনের অতৃষ্ণার তো কোনো অন্তই নেই। যত দেখবে তৃষ্ণা ততই বাড়বে। যেন 4 বছর নয়, 4 জন্ম পর আবার দেখতে পেয়েছে এই নারীকে। একটিবারও চোখের পলক এদিক থেকে ওদিক ফেলছে না। পাছে যদি হারিয়ে যায়, আর যদি দেখতে না পায়, তবে সইবে কীভাবে এই বেদনা? প্রণয় নিষ্পলক চোখে দেখতে দেখতে প্রিয়তার নরম হাতটা তুলে নিজের বুকের বাঁ পাশে চেপে ধরল। এই নারীর উষ্ণ হাতের স্পর্শে বুকের ভেতরটা যেন পরম সুখের জোয়ারে ভেসে গেল। আবেশিত নয়নজোড়া মুদে আসলো নিজে থেকেই। এই তো সেই সুখানুভূতি, সেই তৃপ্তি, সেই মায়া, সেই টান, সেই ভালোবাসা, যার তৃষ্ণায় সে ছটফটিয়ে মরছে গত 4 বছর। প্রণয় ধীরে চোখ মেলে তাকালো। নিজের বুকে লেগে থাকা হাতটা নিজের নাকের কাছে এনে ধরল। বুক ভরে নিঃশ্বাস টেনে নিল। সাথে সাথে হুড়মুড় করে পুরনো সেই মাদকীয় সুঘ্রাণ নাকে ঢুকে হৃদস্পন্দন গিয়ে থাকা লাগলো। সেই সুগন্ধে যেন মন মস্তিষ্ক জুড়িয়ে গেল প্রণয়ের। মনে অনুভব করলো সেই অনিয়ন্ত্রিত অনুভূতির তরঙ্গ। আবেশের ঠোঁট চেপে ধরল প্রিয়তার কোমল হাতের উল্টো পৃষ্ঠে। এভাবে এপিট ওপিট করে 2 পিঠে
অগণিত চুমু দিল। অন্তরের অন্তঃস্থল থেকে অনুভূত করছে চাইল প্রিয়সী স্পর্শ, কিন্তু মাদকীয় সেই স্পর্শে যে অবুঝফলের পাগলামি আরো বাড়ছে। তবে দৃষ্টিতে তার কামনা বাসনা উদ্দীপনা কিছুই নেই, যা আছে তা কেবলই নিষ্পাপ মনের আকুলতা। প্রণয় নিজের এত বছরে যাওয়া অনুভূতি কন্ট্রোল করতে পারল না। পুড়ে যাওয়া হৃদয়টাকে একটুখানি স্বস্তি নিতে হন্য হলো মন। নিজের অজান্তে এগিয়ে গেল প্রিয়তার কাছে, খুব কাছে। প্রিয়তার লেফট সাইডে হাত রেখে প্রিয়তার মুখের ওপর সামান্য ঝুঁকে পড়ল। হাত রাখলো তার দুই গালে। সাথে সাথে বাঁধুনি দুই চোখ পানি দিয়ে টলটল করে উঠল। মনের গহীনে শিকড় গেড়ে বসা যন্ত্রণার পাহাড় যেন দ্বিগুণ হলো। তবু নিজেকে সামনে নিল প্রণয়। আলতো হাতে বৃদ্ধাঙ্গুল দিয়ে বুড়িয়ে দিল প্রিয়তার নরম গাল। তীব্র আসক্তির নেশায় দৌড়াচ্ছে শরীরে শিরায় শিরায়। প্রণয় নিজের সবটুকু ভালোবাসার গভীরভাবে ঠোঁট ডুবিয়ে দিল প্রিয়তার নরম গালে। সাথে সাথেই থেমে গেল প্রণয়ের পৃথিবী। সে সেকেন্ডের মস্তিষ্ক থেকে নিষ্কৃত হলো প্রচুর পরিমাণে ডোপামিন, সেরোটোনিন, অক্সিটাইসিন নামের হ্যাপি হরমোন। এত সুখ কেন? এই মেয়েটার মাঝে এত শান্তি কেন? এত ভালোবাসে বা কেন? এই মেয়েটার স্পর্শ তাকে উন্মাদ বানিয়ে দেয়। আর কেনই বা এই মেয়েটার দূরত্ব তাকে মানুষত্ব ভরিয়ে দেয়? এই কেনর কোনো উত্তর খুঁজে পায় না প্রণয়। এটাকে কি ভালোবাসা বলে নাকি পাগলামি, তাও জানে না প্রণয়। প্রণয় একইভাবে অন্য গালেও ঠোঁট চেপে ধরল। আলতো করে ঠোঁট চাপতেই নরম গালটা 1 ইঞ্চির মতো ভেতরে ডেবে গেল। পরপর পাগলের মতো দুই গালে অসংখ্যবার ছোট ছোঁয়ালো প্রণয়। শুভ্র মুখের ওপর পড়া এই দুটো চুল কানের পিঠে গুঁজে দিয়ে আদর কণ্ঠে বলল, আমি তোকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি, তাই না? প্রাণ পাখি, আমার উপর অনেক রাগ হয়, আমাকে অনেক ঘৃণা করতে চাস, তাই না? কিন্তু কি করবো বল, আমি যে কাপুরুষ। সাথ থাকলেও আমার আর সামর্থ্য নেই তোকে নিজের করার। আমি বড় জোর সব কিছু ধ্বংস করতে পারি, নিজেকে ধ্বংস করতে পারি, কিন্তু তোকে ছেড়ে যেতে পারি না। আমি একদমই পচে গেছি জান, বিশ্বাস কর, একদম পচে গেছি। তাই সত্যি এখন আমি মন থেকে চাই প্রয়োজনে তোর বিরহে আমার মৃত্যু হোক, তবুও তোর আর আমার মিলন না হোক। আমি আর কোনো মতেই তোর সুন্দর জীবনটাতে আমার কালো হাতে থাবা বসাতে পারবো না। যাকে নিজের হাতে একটু একটু করে আদরে জমিয়ে জমিয়ে গড়েছি, তাকে ধ্বংস করে দিতে পারবো না। তাই ভুলে যা আমাকে, ভাগ্যে যা আছে তাই স্বীকার করে নি, মেনে নি। এই জীবনে সবাই সব পায় না, সবার সব চাওয়াও পূরণ হয় না। তেমনি এই জীবনে না হয় আমাদের অপূর্ণতাই থাকলো। তুই আমায় চাস, আমি তোকে চাই, কিন্তু ভাগ্য আমাদের একসাথে দেখতে চাই না জান। ছোট্ট করে দম ফেললো প্রণয়। বন্ধ চোখের পাপড়িতে পুনরায় চুমু দিয়ে বলল, এত কেন ভালোবাসলি আমায় তুই, যাতে আমায় ভুলতে পারিস? সেজন্য তোকে নিজের থেকে এত দূরে রাখলাম, নিজেকে পোড়ালাম, তোকে পোড়ালাম, কিন্তু এত কিছু করে কি লাভ হলো? তুই তোর 4 বছরের জবান অভিমানকে রাগে পরিণত করতে পারলি না। তুই ফেল। আমি জানি তোর সব ঘৃণা সব সত্যি নয়। আমার চোখ কখনোই আমাকে ঘৃণা করতে পারবে না, বড় জোর খুব অভিমানে গাল ফুলিয়ে রাখতে পারবে। তবু আমি মন থেকে চাই তোর এই অভিনয় আমার মৃত্যু পর্যন্ত স্থায়ী হোক। আমি যেন তোকে কখনো দুর্বল না দেখি। তোকে হয়তো এই জীবনে কখনো বলতে পারবো না তোকে কতটা ভালোবাসি, কতটা চেয়েছি, তোকে বুকের ঠিক কোথায় রেখেছি। সেসব না হয় না বলাই থাক। আমি তোকে ছায়ার মতো সঙ্গ দেব যতদিন জীবিত আছি। বিনিময়ে শুধু এটুকুই চাইব, তুই অনেক ভালো থাকিস, আর মাঝে মাঝে শুধু অভিমানী চোখে একবার আমায় দেখিস, তাতেই হবে। বলতে বলতে ঠোঁট কেঁপে উঠল প্রণয়ের। প্রিয়তার চকচকে গালে গড়িয়ে পড়ল 1-2 ফোঁটা তরল অশ্রু। প্রণয়ের মন বলছে, কোনোভাবে যদি মেয়েটাকে বুকে একেবারে গভীরে কোনো এক গোপন কুঠরিতে চিরতরে লুকিয়ে ফেলা যেত, যেখান থেকে এই মেয়েটাকে আর দেখবে না কেউ, চাইবে না, খুঁজবে না কেউ, ভালোবাসার অধিকারে ছিনিয়ে নেবে না। এমনি কোনো উপায় কি সত্যি আছে? যদি থাকতো। নিজের ভাবনায় নিজে হেসে উঠল প্রণয়। পুনরায় প্রিয়তার দিকে গভীর দৃষ্টিপাত করে বলল, জানিস পাখি, এই 4 বছরে আমি তোর অভাবে কত পুড়েছি, দূরে থেকে কতটা পুড়িয়েছিস আমায়। তোর অভাব মেটাতে কি কি করেছি, কিন্তু পারিনি ভাই। তুই বল, তোর মাঝে এমন কি পদার্থ আছে যা এই 7 আসমানের কোথাও নেই? প্রণয় বলতে বলতে চুপ হয়ে গেল। মাথা চুলে ঠোঁট ছুঁয়ে কণ্ঠে বলল, সব দোষ তোর জানিস। আমি তো ভালোই ছিলাম, তুই কেন এলি আমার জীবনে? আর এলি যখন,
তখন আমার জানকে আমার হয়ে আমার কেন হলি না? এভাবে মারলি কেন? আমি মরেও শান্তি পাবো না কেন? আমার ধ্বংস করার জন্য তোকে বানানো হলো। অন্য কোনো কি উপায় ছিল না? আমি কি তোকে ছাড়া কিছু চেয়েছিলাম জীবনে? বল না জান, কি চেয়েছিলাম? বলতে বলতে জমে ওঠা কান্নাতে গলা জড়িয়ে আসলো প্রণয়ের। কিন্তু প্রিয়তার তরফ থেকে কোনো উত্তর আসে না। সে নিস্তব্ধ। কি না আসলো প্রণয়? আর কিছু না বলে নীরবে মাথা রাখলো প্রিয়তার বুকে। শুনে শুনে তৃপ্ত কণ্ঠে বলল, বলতো, এই পাপের জীবনের বোঝা আমি কেন বয়ে বেড়াচ্ছি? কিন্তু অপরপক্ষ নীরব। তবু প্রণয় চুপ থাকলো না। নিজের কণ্ঠে আগ্রহ ঢেলে বলল, এই পাপের জীবন বয়ে বেড়াচ্ছি কেবল তোকে দেখা লোভে। কারণ মরে গেলে তো চিরতরে হারিয়ে যাব, আর কখনো আমার প্রাণটাকে প্রাণ ভরে দেখতে পারবো না, একটু ছুঁয়ে আদর করতে পারবো না। আর আমি এতটাই পাপী যে আমি তোকে হাসর কিয়ামতেও ও পাওয়ার আশাও রাখি না। কারণ আমার জন্য জাহান্নামের আগুন বরাদ্দ হয়েছে অনেক পূর্বেই। তাই যতদিন বেঁচে থাকবো ততদিন তো আমার প্রাণটাকে প্রাণ ভরে দেখতে পারবো। আসবো স্যার? বাইরে থেকে ভেসে আসা ভারী আওয়াজে ঠিক হয়ে বসলো প্রণয়। প্রিয়তারের শরীরের ভারী কমফোর্টারটা দিয়ে ঢেকে দিল। আসো, ভরাট কণ্ঠে বলল প্রণয়। ঘরের ভেতরে যাবৎসহ একজন 60 ঊর্ধ্ব ভদ্রলোক প্রবেশ করলেন। জাভেদ এগিয়ে এসে নিচে কণ্ঠে বললেন, বস, উনি ডাক্তার মার্কো। অনেক কষ্টে উনিকে তুলে এনেছি। ডাক্তার মার্কো চোখ বরাবর করে তাকিয়ে আছেন প্রণয়ের দিকে। সাক্ষাৎ মৃত্যুদূত, মানে বিখ্যাত কুখ্যাত ASR কে চোখের সামনে দেখে ভয়ে ছুঁয়ে ওনার প্রাণ কাপড় টাপড় সব ভিজে উঠেছে। তিনি এখানে আসতে চাননি কিছুতেই। ডক্টর প্রণয় এর দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে মুখ ঘুরিয়ে নিল, অথবা ঠান্ডা বাকিয়ে ছুঁড়ে বলল, জাবেদের কাছ থেকে সব কিছু শুনিয়ে নিয়েছে নিশ্চয়ই? প্রণয়ের পুরুষের ভারী কণ্ঠে লাফিয়ে উঠলেন ডাক্তার মার্কো। মাথা নিচু করে ভয় ভয় করে বলল, জি স্যার, সব শুনেছি। কিন্তু যদি একবারে চেক আপ করতে পারতাম তাহলে। ডাক্তার কথা শেষ হওয়ার পূর্বেই হাতের ইশারায় থামিয়ে দিল প্রণয়। হিমশীতল কণ্ঠে বলল, ঠিক আছে দেখুন, কিন্তু খবরদার একদম হাত লাগাবেন না। ডাক্তার বেচারা আচ্ছা ফ্যাসাতে পড়ল। হাত না লাগিয়ে চেক আপ করবে কীভাবে? কিন্তু ASR এর সঙ্গে তর্ক করার মতো বুকের পাটা শুধু তার কেন, 14 কুলোর কারণ নেই। তাই ডাক্তার ভয়ে কাঁপতে কাঁপতে এগিয়ে গেলেন বুকে। একটু সাহস নিয়ে কম্পিত কণ্ঠে বললেন, জি স্যার, আপনি যদি ম্যাডামের দুটো চোখ খুলে দেখাতেন তাহলে বুঝতে। আবারও ডাক্তারের কথা শেষ করতে দিল না প্রণয়। প্রিয়তার চোখের পাতা হালকা মেরে ধরল। ডাক্তার মার্কো ভালো মতো পরীক্ষা করলেন। এবার স্টেথোস্কোপের মাথাটা প্রণয়ের দিকে এগিয়ে ঢুকিয়ে বললেন, স্যার, এটা বুকে চেপে ধরুন, হার্টবিট মাপতে হবে। প্রণয় স্টেথোস্কোপটা হাতে নিল, কিন্তু বুকে স্পর্শ করতেই ভেবে পেল না তার গলা শুকাচ্ছে, শরীর কেমন কেমন করছে। কিন্তু এখন এসব উল্টোপাল্টা ফিলিংসকে সে পাত্তা দিল না। ডাক্তারের কথার মতো কাজ করল। কম্পিউটারের নিচে হাত ঢুকিয়ে আলতো করে স্টেথোস্কোপটা প্রিয়তার বুকে ডান পাশে ধরল। ডাক্তার ইনার টিউবের কানে এনে হার্টবিট বোঝার চেষ্টা করলেন, কিন্তু ভালো মতো বোঝা যাচ্ছে না। ভাই, প্রফেশনাল ভঙ্গিতে বললেন, একটু জোরে ঝাপুন। ডাক্তারের কথায় মেজাজটা খারাপ হয়ে গেল প্রণয়ের। এমন উল্টোপাল্টা জায়গায় হাত লেগেছে বলে বুকের ভেতরে ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে। হাত কাঁপছে, পা কাঁপছে, বুক ধরফর করছে। এর মধ্যে এই ব্যাটা বলে আরও জোরে চাপতে। কিন্তু নিজের এই অস্বস্তি প্রকাশ করল না প্রণয়। কম্পিত হাতে ডাক্তারের কথা মতো স্টেথোস্কোপের মাথা জোরে চেপে ধরল। এই হাড় হিম করা শীতেও কপাল ঘামছে প্রণয়ের। জাভেদ স্যারের ফিলিংস অজান্তই আন্দাজ করতে পেরে মুচকে মুচকে হাসলো। ডাক্তার প্রেশার মেপে আরও কিছু টেস্ট করে প্রফেশনাল ভঙ্গিতে বলল, স্যার, আপনারা যেরকম ভাবছেন ওরকম নয়। ওনাকে ইউরো মেডিসিন ACOতে পুশ করা হয়নি, কারণ এই মেডিসিনটা সাবজেক্টের বাইরে। বডিতে পুশ করার আগে কমপক্ষে 48 ঘন্টা বডিটা প্রিজারভেশনে রাখতে হয়। সেখানে ম্যাডামকে মাত্র 24 ঘন্টা রাখা হয়েছে, তাই বিশেষ কোনো চিন্তা নেই। তবে, প্রণয় গম্ভীর কণ্ঠে বলল, তবে কি? ডাক্তার কয়েক সেকেন্ড বিড়বিড় করে বললেন, খুব সামান্য মাত্রায় ওনার বডিতে এই মেডিসিনটা পাওয়া গেছে, কারণ ফাইনাল টেস্টের আগে ওরা প্রি টেস্ট করে দেখতে চেয়েছিল এই মেডিসিনের এফেক্ট ম্যাডামের বডি কীরকম বিক্রিয়া করে, বা ম্যাডাম আদৌ এই মেডিসিনটা নেওয়ার উপযুক্ত কিনা। ডাক্তারের কথায় প্রণয়ের চেহারা রং পাল্টাতে শুরু করলো, যা দেখে ভরকে গেল জাভেদ। তাড়াহুড়ো করে ডাক্তারকে বলল, কি বলছে ডাক্তার?
এর কোনো সাইড এফেক্ট আছে? জাভেদের কথায় ডাক্তার মার্কো ওপর নিচে মাথা নেড়ে সম্মতি জানালেন। গম্ভীর কণ্ঠে বললেন, স্যার, এটা অনেক পাওয়ারফুল একটা মেডিসিন। যাকে দেওয়া হয় সে আজীবনের জন্য পাগল হয়ে যায়। তবে যেহেতু ওনার শরীরে খুব সামান্য মাত্রায় আছে, তাই কিছুই হবে না। তবে অবশ্যই এর অ্যাডিক্ট দিতে পারে। জাভেদ দ্রুত সম্মতি জানিয়ে বলল, ওই অ্যাডিক্ট আমরা এনেছি এই ল্যাব থেকে, এখনই নিয়ে এসেছি বলে চলে যেতে নিল। ডাক্তার তৎক্ষণাৎ পেছন থেকে ডেকে বললেন, কমপক্ষে 10 থেকে 12 ঘন্টার আগে ওনাকে অ্যান্টিডট দেওয়া যাবে না। প্রণয় এবার শীতল চোখে তাকে কঠিন কণ্ঠে বলল, তাহলে কি 12 ঘন্টা আমার জান এভাবেই পড়ে থাকবে? ডাক্তার দুই পাশে মাথা নেড়ে অসম্মতি জানিয়ে বললেন, না স্যার, ম্যাডামের সেন্স কিছুক্ষণের মধ্যে ফিরবে। তবে এই তবে শুনে রাগ হচ্ছে প্রণয়ের। ডাক্তার আর হেলাফেলা করে নিজের জীবন বিপদ বাড়াতে চাইল না। সরাসরি বললেন, যতক্ষণ না পর্যন্ত ম্যাডামের বদলে অ্যান্টিডট পুশ করা হচ্ছে ততক্ষণ উনি বর্তমানে থাকবেন না। প্রণয় কপাল কুঁচকে বলল, মানে? ডক্টর শান্ত স্বরে বলল, মানে হয়তো উনি ওনার জীবনকাল থেকে কিছু বছর পিছিয়ে গিয়েছেন। এখন সেটা কত বছর সেটা তো উনিই ভালো বলতে পারবেন। তবে 10 থেকে 12 ঘন্টা পর যদি অ্যান্টিডট পুশ করা হয় তবে উনি একেবারে আগের মতো হয়ে যাবে। জাভেদের বিস্ময় চোখে গোল করে বলল, এর মানে আপুর বর্তমানের কথা মনে থাকবে না? ডাক্তার দুই পাশে মাথা নাড়লেন। প্রণয় যা জানার তা জেনে গেছে। পাশের টেবিলে থেকে রিভলভারটা হাতে নিল, হাততালিতে ঘুরতে বলল, আমি কাউকে বিশ্বাস করি না। এই রঙের দুনিয়ায় নিঃশ্বাস্য বিশ্বাসঘাতকতা করে। সেখানে কথা শেষ হওয়ার আগেই ডাক্তার মার্কো এসে হুড়মুড়িয়ে প্রণয়ের পায়ের কাছে ঝুঁকে পড়ল। কাকুতি মিনতি করে বলল, প্লিজ স্যার, আমায় মারবেন না, আমি কাউকে কিছু বলবো না। প্রণয়ের বাঁকা হেসে বলল, কিছু জানলে তো বলবে। গার্ড। সাথে সাথে দুজন কালো পোশাক পরিহিত গার্ড এসে ডাক্তারকে তুলে নিল। জাভেদ প্রণয়ের দিকে তাকিয়ে ভয় করে বলল, ওনাকে কি মেরে ফেলবেন স্যার? প্রণয় বাঁকা হেসে বলল, রিভলভারটা যথাস্থানে রেখে দিয়ে বলল, না, কেবল গত 1 সপ্তাহ ভুলিয়ে দেব। জাভেদের দ্বিতীয় প্রশ্ন করার সাহস পেল না। সে পেছন ফিরে বেরিয়ে যেতে নিল। পেছন থেকে পুনরায় ভরাট কণ্ঠে ফেসে আসলো, 5 মিনিটের মধ্যে বাড়িটা খালি করো। আগামী 12 ঘন্টা এই বাড়ির ভেতরে কাউকে দেখতে চাই না। সব গার্ডদের বাইরে আউটসাইডে শিফট করে দাও। কোনো দরকার পড়লে আমি নিজেই রেখে নেব। জাভেদ ঢোক গিলে সম্মতি জানিয়ে বলল, জি স্যার। শুনে আর এক মুহূর্ত দাঁড়াতে পারল না জাভেদ। এক ছুটে পালিয়ে গেল। যাওয়ার আগে অবশ্যই মনে মনে ভেঙচি কেটে বলল, যাচ্ছি, আমারও কোনো শখ নেই এখানে থাকার। নিজ ইচ্ছেই কোনো শালা চায় সিংহের গুহায় থাকতে। জাভেদ চলে যেতে প্রণয় ঘুরে তাকালো প্রিয়তার দিকে। হালকা এসে নাকে নাক ঘুষে দিয়ে বলল, তাহলে আমি আবার আমার বাচ্চাটাকে ফেরত পেতে চলেছি। সাথে সাথে প্রিয়তার চোখ পাপড়িটা বন্ধটা চোখ কেঁপে উঠল। প্রণয় বাঁকা হেসে সোজা হয়ে বসলো। প্রিয়তা ধীরে ধীরে চোখ মেলে তাকালো সিলিংয়ের দিকে। বিরাট একটা হাই তুলে বসে পড়লো, চোখ কচলে গলা ফাটিয়ে রাখলো। আম্মু, ও আম্মু, কোথায় তুমি? স্কুলে যাব তো, খাবার দাও, আমি গোসল করে আসছি। বলতে বলতে আড়মোড়া ভেঙে আবারও মুরগির বাচ্চার মতো ঝিম মেরে বসে রইল প্রিয়তা। ঘুম থেকে ওঠার পর কিছুক্ষণ না ঝিমালে মাথার ভেতরটা ফাঁকা ঢোল মনে হয়। প্রিয়তা কিছুক্ষণ ঝিম মেরে সতেজ হওয়ার চেষ্টা করলো। আলসেমি ছেড়ে নিচের দিকে তাকাতে লাফিয়ে উঠল। সচকিত হয়ে নিজের পায়ের দিকে ভালো মতো তাকাতেই বিস্ময়ে তার চোখ দুটো রসগোল্লার মতো বৃহৎ আকৃতি ধারণ করলো। সে চোখ দুটো আরো বড় বড় করে নিজের হাতটা চোখের সামনে তুলে ধরলো। ওর গায়ে একটা বিশাল আকৃতির ঢিলঢুলে ফর্মাল শার্ট, যেটার মধ্যে ওর মতো 3টা প্রিয়তা অনায়াসেই ফিট হয়ে যাবে। শার্টটার হাতগুলো বড় বড় লম্বা লম্বা, যে প্রিয়তার হাতে তালু পর্যন্ত ঢেকে গেছে। প্রিয়তা নিজের বিস্ময় কাটাতে পারল না। চোখ মুখ হা করে বিড়বিড় করলো, আমাকে কি ভূত ধরলো? কাল রাতে প্লাজো টি শার্ট পরে ঘুমালাম আর আজ সকালে আলখাল্লা হয়ে গেলাম। নিজের বিস্ময় নিয়ে বেশি দূর এগোতে পারল না প্রিয়তা। তার আগেই সাদা রঙা ফর্মাল শার্টটা থেকে একটা দুটো সুপরিচিত গন্ধ পুরুষালী ভেসে আসছে। গন্ধটা নাকে লাগতেই অটোমেটিক্যালি বুলি বন্ধ হয়ে গেল প্রিয়তার। এবার সে আর মেয়েটার বিস্ময়ের অন্ত রইল না। সে মাথা চুলকে গায়ের উপর থেকে ফর্মাল শার্টটা সরালো আর নিচের দৃশ্য দেখে হা হয়ে গেল। বলে চেঁচিয়ে ঘর কাঁপিয়ে উঠল প্রিয়তা। সাথে সাথে পাশ থেকে সজোরে রামধম ঘেসে উঠল, চুপ করবি?
ধমক খেয়ে কেঁপে উঠল প্রিয়তা। কাঁদো কাঁদো মুখে চোখ পিটপিট করে পাশ ফিরে তাকালো। প্রণয় ওর দিকে বিরক্ত চোখে তাকিয়ে রয়েছে। প্রণয়ের দিকে চোখ পড়তেই চোয়াল আলগা হয়ে ঝরে গেল প্রিয়তার। মুখ হাঁ করে তাকিয়ে রইল প্রণয়ের দিকে। তার শক্ত ভাণ্ডার যেন এক নিমিষেই তালা লেগে গেল। প্রিয়তার হতবাক দৃষ্টি দেখে বেশ মজা পেল প্রণয়। প্রিয়তার মুখের কাছে মুখ নিয়ে ভ্রু নাচিয়ে বলল, চোখ না মা, তোর দৃষ্টি দেখে আমার ভয় লাগছে। মনে হচ্ছে পানি ছাড়াই গিয়ে খাবি আমাকে। প্রণয়ের এমন লাগাম ছাড়া কথায় থতমত খেল প্রিয়তা। ঝট করে চোখ নামিয়ে নিল, তবে সেকেন্ড করানোর আগে আবার ফট করে মাথা তুলে তাকালো। প্রণয় কিছু বোঝে ওঠার আগে এক লাফে প্রণয়ের কাছে চলে গেল। তবে অবাক হলো না প্রণয়। প্রিয়তা প্রণয়ের একদম কাছে বসে আবার চোখ বড় বড় করে দেখতে লাগলো। আসলে মেয়েটা বোঝার চেষ্টা করছে। প্রণয়ের দৃষ্টিকে পাত্তা না দিয়ে উঠে যেতে নিলে প্রণয়ের হাত ধরে টানল প্রিয়তা। বাধাপ্রাপ্ত হয়ে ফুঁসে উঠে নিঃশ্বাস ছাড়ল প্রণয়। পেছন ফিরে তাকিয়ে ভ্রু বাঁকিয়ে বলল, কি চাই? প্রিয়তা বিস্মিত চমকিত হয়ে চমক আশ্চর্যিত হয়ে সব কিছু একত্রে মিশিয়ে বলল, আপনি সত্যি বলুন, আপনি আমার প্রণয় ভাই তো? প্রিয়তার কথায় প্রণয়ের ঠোঁটের কোণে অদৃশ্য হাসি দেখা দিল, তবে তা চেহারায় প্রকাশিত হলো না। প্রণয় চেহারার গাম্ভীর্য এনে বলল, কি কেন বলতো? প্রিয়তা আবার গা হাল করে বলল, এক রাতে আপনি এত সুন্দর হয়ে গেলেন কিভাবে প্রণয় ভাই? কাল রাতেও তো অন্যরকম ছিলেন, তাহলে এক রাতে এত সুন্দর হলেন কিভাবে? প্রণয় মনে মনে কপাল চাপড়ে বলল, দেখি স্বর্গে গেল ধান ভাঙে, কিন্তু মুখে বলল, তাই এক রাতে পরিবর্তন হয়ে গেছি। তার কি পরিবর্তন হয়েছে ম্যাডাম? প্রিয়তার উৎসাহ বাড়ল। সে প্রণয়ের শার্ট ধরে টেনে আনে পুনরায় নিজের পাশে বসালো। চোখ ছোট ছোট করে তাকালো প্রণয়ের দিকে। হাত দিয়ে ছুঁয়ে ছুঁয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো সব পরিবর্তন। প্রথমে ঠোঁটে বৃদ্ধাঙ্গুলে ছুঁয়ে পড়ল। আপনার ঠোঁট দুটো আগের থেকে 5 গুণ বেশি সাইন করছে, আরও ডার্ক মনে হচ্ছে। প্রিয়তার অপ্রত্যাশিত স্পর্শে প্রণয়ের হার্টবিট হুট করে বেড়ে গেল। নেশাগ্রস্ত চোখে তাকালো সে প্রিয়তার নীরব চোখে। মুনীয় কণ্ঠে বলল, আর? প্রিয়তা আবার গালে হাত রাখলো, অনুমনস্কভাবে বলল, আপনার গালে দাড়িগুলো কেমন অতিরিক্ত সুন্দর হয়ে গেছে। মানে আমি বলতে চাইছি আপনার পুরো ফেসটাই আরও সুন্দর হয়ে গেছে। কেমন পরিবর্তন একটা ভাব। আর? প্রিয়তা এবার প্রণয়ের পেশিবল হাতের পেটানো মাসেলসের কোথাও ছুঁয়ে দিল। খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে দেখতে বলল, আপনার হাতের বাইপাসগুলো আরও অনেক বেশি দৃঢ় শক্ত হয়েছে। আর? প্রিয়তা আবার প্রণয়ের গলায় অ্যাডামস আপেলের আলতো হাতে ছুঁয়ে অবুঝ কণ্ঠে বলল, এটা আরও অনেক বেশি স্পষ্ট, একদম রিয়েল অ্যাপেল। আর? প্রিয়তা এবার প্রণয়ের বুকে হাত রাখলো, পুরুষালী বুকের ছাতি পর্যবেক্ষণ করে বলল, এটা আরও বেশি প্রশস্ত। আর? প্রিয়তা এবার কোমর ঝুলিয়ে ধরল, আরও বিস্ময় নিয়ে বলল, বাপরে, আপনি তো হাতেই আসছেন না। আর? প্রিয়তা আবার পায়ের নখ থেকে মাথার চুল অবধি দেখে নিজের থুতনিতে হাত রেখে বলল, বিষয়টা তো খুবই রহস্যজনক। এক রাতে আপনার পুরো বডি চেঞ্জ হয়ে গেল কিভাবে? কি খেয়েছেন কাল রাতে? প্রিয়তার এমন উল্টোপাল্টা স্পর্শে প্রণয় কিছু বলতে পারল না। তার বুকের ভেতর নিঃশব্দে পাহাড় গলতে লাগলো। শুকনো ঢোক গিল, সাথে সাথেই নড়ে উঠল গলার অ্যাডাম আপেলস। প্রণয়ের জবাব না দেখে প্রিয়তা ড্যাব ড্যাব চোখে তাকিয়ে মনে মনে বলল, বাবা হাই, কি মার্কাটারি সেক্সি ফিগার মাইরি। প্রিয়তার চোখের ভাষা পড়ে ফেলল প্রণয়। প্রিয়তার নাক টেনে বলল, নষ্ট চোখে আমায় দেখা বন্ধ কর, উঠে গিয়ে ফ্রেশ হ। প্রিয়তার কথায় সারপেক্ষে কিছু বলতে গেলেই তার দৃষ্টি পড়ল পাশের দেওয়ালে। সাথে সাথে ভ্রুকুচকে এলো প্রিয়তার। প্রণয়ের ভাইয়ের ননস্টেন্সের সেই এতটাই ফিদা হয়ে গিয়েছিল যে পারিপার্শ্বিক সব কিছু মাথা থেকে উড়ে গিয়েছিল। প্রিয়তা প্রণয়ের ভাবনা ছেড়ে সরিয়ে উঠে দাঁড়ালো। ধীর পায়ে পুরো ঘর চোখ বুলালো। এটা ঘর। প্রিয়তার পূর্ব দিকের দেওয়ালে তাকিয়ে দেখল, কাচের দেওয়াল ভেদ করে অদূরে বরফে ঢাকা পর্বত শৃঙ্গ দেখা যাচ্ছে। এটা দেখে প্রিয়তার মুখ হা হয়ে গেল। সে দক্ষিণ দিকের দেওয়ালে তাকাতেই তার দৃষ্টিতে মুগ্ধতা ছুঁয়ে গেল। আকাশ থেকে তুলোর মতো তুষার ঝরে ঝরে পড়ছে। সেই দৃশ্য নিন্দনীয় দৃশ্যের সবটাই কাচের দেওয়ালে এপাশ থেকে ওপাশ স্পষ্ট দেখা যাচ্ছে। প্রণয় বিছানায় গায়ে এলিয়ে প্রাণ ভরে দেখল প্রিয়তার মুগ্ধ চোখে দৃষ্টি। দেখতে দেখতে প্রিয়তার হাসিখানা মুখটা হুট করে নিভে এলো। ঝড়ে বেগে মাথায় একটা প্রশ্ন জাগলো।
সে পাশ ফিরে ভ্রকুচকে তাকালো প্রণয়ের দিকে। পুনরায় প্রণয়ের কাছে গিয়ে হতবিহ্বল কণ্ঠে বলল, আমি এখানে কি করে আসলাম প্রণয় ভাই? আমি তো কাল রাতে আমার ঘরেই ঘুমিয়েছিলাম। তাহলে পাহাড় কোথা থেকে এলো, আর স্নোফলই বা কোথা থেকে আসলো? প্রণয় শান্ত চোখে তাকালো প্রিয়তার মনের কৌতূহলে। সে প্রিয়তার কথায় পাত্তা না দিয়ে ব্যঙ্গ করে বলল, মনে থাকবে কি করে? সে তেলাপোকার কামড় খেয়ে 10 ঘন্টা ফিট হয়ে পড়ে থাকে। সে কি আর এমন কিছু মনে রাখতে পারে? প্রণয়ের কথায় জমে গেল প্রিয়তা। ভীতে চোখে আশেপাশে তাকিয়ে প্রণয় গা ঘেঁষে বলল ভয়ার্ত কণ্ঠে, কি কি বলছেন? এই ঘরে তেলাপোকা আছে নাকি? প্রণয় বাঁকা হাসলো, তবে চেহারা সিরিয়াস করে বলল, তুই কি বলতে চাস? আমি মিথ্যা কথা বলি? প্রিয়তা এবার আরো গা ঘেঁষে বসলো প্রণয়ের। হুট করে বলিষ্ঠ হাত আঁকড়ে ধরল, অভিমানী কণ্ঠে বলল, মানে সত্যি এই তেলাপোকাটা আমাকে অজ্ঞান করে দিল, আর আপনি চুপ করে দাঁড়িয়ে দেখলেন? জুতোর বাড়ি মেরে মেরে ফেলতে তো পারতেন। প্রণয় আরো খানিকটা সিরিয়াস হলো, গভীর কণ্ঠে বসলো, সত্যি এই বাড়ি ভর্তি ভূত আর তেলাপোকা। কারণ বাইরে -50 ডিগ্রি তাপমাত্রা। এই হাড় কাঁপানো ঠান্ডায় বেচারারা কোথায় যাবে? তাই আমায় বলল তাদের একটু আশ্রয় দিতে। আমারও দয়ার শরীর, তাই থাকতে দিলাম। আর ভয় দেখিয়ে তোকে, তুই মরবি? কেন মারতে যাব বল? আমি কেন জীবিত হত্যা করতে যাব? ভূতের কথা শুনে এবার হাত ছেড়ে পেট জড়িয়ে ধরল প্রিয়তা। ধীরে ধীরে বুকের গভীরে মুখ ঢোকালো। কবিতা কণ্ঠে বলল, শুধু শুধু ভয় দেখাবেন না প্রণয় ভাই। এবার আর কোনো প্রতিউত্তর করলো না প্রণয়, একদম শান্ত হয়ে গেল। প্রিয়তার প্রত্যেকটা স্পর্শ নিঃশ্বাস গিয়ে জমে থাকা প্রণয়ের বুকের গভীরে লাগছে। এই শান্ত নিরে প্রিয়তা আজ বহু বছর পর পুনরায় আশ্রয় পেল। প্রিয়তার বুক থেকে মাথা তুলতে চাইলেই অদৃশ্য বাধা প্রাপ্ত হলো। কেন জানি তার মন চলছে, সে প্রচণ্ড তৃষ্ণার্থ। কিন্তু আশ্চর্যজনকভাবে কালকেই তো এ বুকে মাথা রেখেছিল। তাহলে প্রিয়তার মনে এই অদ্ভুত মুহূর্তের হাজার প্রশ্ন, কিন্তু বলতে ইচ্ছে করছে না। তাই চোখ বন্ধ করে পড়ে রইল উষ্ণ নীরে। চোখ বন্ধ করে শুনতে লাগলো হৃদয় স্পন্দনের ডুকপুক আওয়াজ। এত শান্তি কেন যে এই বুকে? প্রিয়তার মনে হলো পৃথিবী ভেসে যাক, এই বুকটা শুধু তারই হয়ে থাক। কিন্তু হঠাৎই মনে পড়লো এই বুকে মাথা রাখতে পারলেও এই বুকের মালিক সে নয়। প্রিয়তা অন্য কি নিয়ে ভাবতে চায় না, মানুষ কি বলে না তাও শুনতে চায় না। শুধু এই মানুষটাকে তার চাই, তার বুকে আশ্রয় পেতে চাই। প্রণয় আলতো হাতে জড়িয়ে ধরল প্রিয়তার পিঠ। কপালে দীর্ঘ চুম্বন এনে আদরে কণ্ঠে বলল, দেখি ছাড়, আমি গিয়ে রান্না করি। কিছু খাবি তো নাকি? প্রিয়তা অনিচ্ছা সত্ত্বেও বুক থেকে মাথা তুলল। আরও অভিমান হচ্ছে খুব একটা কারণ ছাড়াই। প্রণয় ফলা ফলা দুটো গালের দিকে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেল। সে জানে মহারানীর অভিমান হয়েছে, কিন্তু মহারানী তো আর জানে না 12 ঘন্টা পর মহারানী ঠিকই সব ভুলে যাবে। কিন্তু মহারানী শরীরের এই গন্ধ, এই ছোট্ট ছোট বিমান, অপুত চোখের আবদার, এগুলো প্রণয়ের বিশ্বাস চেপে ধরে। কলিজায় যতটুকু দম বাঁচিয়ে রেখেছিল তাও ছিঁড়ে নিয়ে যাবে। হঠাৎ প্রিয়তার চিৎকার ভাবনায় শুধু ছিঁড়ে গেল প্রণয়ের। সে বিরক্ত চোখে থাকলো প্রিয়তার দিকে। প্রিয়তা কখনো কান ফাটা চিৎকার দিয়ে যাচ্ছে। প্রণয় পুনরায় রামধনুক দিয়ে লাগালো, চুপ কর। সাথে সাথে চুপ মনে গেল প্রিয়তা। প্রণয়ের বাম হাতে ওর চুয়াল চেপে ধরলো, নীলাভ চোখে দৃষ্টি স্থির করে ভ্রু নাচি বলল, কি সমস্যা? একটু পর পর ছাগলের বাচ্চা মতো চিৎকার করছিস কেন? প্রিয়তা গালে ব্যথা পাচ্ছে, তাই হাত ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু ছাড়লো না প্রণয়। প্রিয়তার সাথে সাথে প্ল্যান বি অ্যাপ্লাই করলো, মনে মনে বলল, দাঁড়া বাটা, দেখাচ্ছি মজা। বলেই প্রণয়ের পেটের মাংসের জুড়ে একটা চিমটি কাটলো। প্রণয় চোখ মুখ কুচকে ফেললো, আউচ বলে মৃদু আওয়াজে আর্তনাদ করে উঠল। প্রিয়তা একটা শয়তানি হেসে বলল, উফ, খুব লেগেছে প্রণয় ভাই, আসুন আমি ডলে দিই। প্রণয় পেট ডলতে ডলতে ভিজু আজে বলল, বেয়াদব, তোকে আমি। প্রিয়তা লজ্জা পাওয়ার ভান করে বলল, কি করবেন? আদর করবে? প্রণয় পেট ছেড়ে সরে চোখে তাকালো। আচমকাই প্রিয়তার দুই পাশে হাত রাখলো, ধীরে ধীরে কাছে আস্তে আস্তে বলল, তোর আদর চাই। প্রিয়তা যেন হালকা মজা নিয়ে ফেসে গেল, চোখ পিটপিট করে হেলে পড়ল বালিশের সাথে লেগে। শুকনো কণ্ঠে তুতলে বলল, না না না। প্রিয়তাকে নিজের পুরুষালী শরীর তলে পিষ্ট করে ফেলল প্রণয়। প্রিয়তার গালে ঠোঁটের আলতো স্পর্শ একে হাসকে টেনে বলল, কি বলতে চান? আরেকবার বলো। তুমি না আদর চাও, বলো।
তোমার কিভাবে আদর করব? কোথায় কোথায় আদর করব? প্রণয় এমন বিরহিত প্রিয়তা পুরো জমে গেছে। দুজনের নিঃশ্বাসের মিলন ঘটেছে অবতরণ। সে বুঝে উঠতে পারছে না এখন আদর দেওয়ার বদলে জড়িয়ে গাল লাল করে ফেলবে। চিমটি কাটার রাগে গেছেন মহাশয়, কারণ প্রণয়ের চিমটি জিনিসটা মোটেই পছন্দ না। প্রিয়তা প্রণয়ের বুকে হাত রেখে বলল, না না, আদর চাই না, প্লিজ মাফ করুন। প্রিয়তা প্রণয় তাতে দাঁত চেপে বলল, এভাবে চাই না বললে তো হবে না। বেবি ডল, আদর তো তোমায় নিতে হবে। বলো, কোথা থেকে শুরু করব? প্রিয়তা হার মিনিট চোখ মুখ খিচে আল্লাহ আল্লাহ করতে লাগলো, কিন্তু সেকেন্ড করিয়ে মিনিট পার হয়ে গেল, কিছু ফিল করতে পারলো না। তাই ফট করে চোখ খুললো, দেখলো এ কি, প্রণয় কোথায়? আদরের লোভ দেখি আদর না করেই হাওয়া হয়ে গেল। সে মুখ যতক্ষণ না করুন মনে মনে উঠতে চেয়েছিল। ধ্যাত, সে উঠতে দেখলো লেফট সাইডের ওয়ার্ড্রোব খুলে কিছু একটা বের করছে প্রণয়। প্রিয়তম বেশ বুঝতে পারছে প্রণয় অনেক রেগে আছে, কিন্তু তারও তো পেট গুড়গুড় করছে প্রণয়ের ভাষার সাথে ঝামেলা করার জন্য। তাই প্রিয়তা বিছানা থেকে উঠে পড়ল, কুটি কুটি পায়ে প্রণয়ের কাছে গিয়ে দাঁড়ালো। প্রণয় ওয়ার্ড্রোব খুলে একটা হোয়াইট নেট টি শার্ট আর ব্ল্যাক ট্রাউজার বের করলো। কাপড় নিয়ে পেছনে ফিরতে ছোট্ট একটা ননির পুতুলের সাথে ধাক্কা লেগে গেল। তবে তাকে পাতা দিল না প্রণয়, পাশ কাটিয়ে চলে যেতে নিলে পেছন থেকে শার্ট টেনে ধরল প্রিয়তা। বিস্মিত হওয়ার ভান করে বলল, আমার কাপড় কি পাল্টেছে? প্রণয় নির্লিপ্ত কণ্ঠে জবাব দিল, আমি শুনে গা শিরশির করে উঠল প্রিয়তার। লজ্জায় গাল রক্তিম হয়ে উঠল। সে ভাবছে অজ্ঞান হয়ে যাওয়ার পর প্রণয় ভাই হয়তো অন্য কাউকে দিয়ে করিয়েছেন। প্রিয়তা নিজের লজ্জা লুকিয়ে কপাল চাপড়া চাপড়াতে বলল, হায় হায়, এ আমার কি সর্বনাশ হলো। আপনি আমার সব কিছু লুটে নিলেন। হ্যাঁ, এখন আমার বিয়ে হবে না। প্রণয় এবার ফিরে তাকালো প্রিয়তার দিকে। কয়েক সেকেন্ড প্রিয়তা দামা রেখে নাতিশিতকে সোজা সাপটা কণ্ঠে বলল, তোর শরীরে কি এমন আছে যেটা আমার অদেখা? তো সব কিছু তোর আগে আমি দেখেছি, তাই বেশি নাটক করার প্রয়োজন নেই। বাংলা ছায়াছবির কয়েক হাজার বার দেখলে যেমন ফিল আসে, ওরকমই ফিল এসেছে। এক জিনিস বারবার দেখলে কি আর ইন্টারেস্ট থাকে? বলে আর এক মুহূর্ত দালানোরও প্রণয় জামা নিয়ে শটান ওয়াশম্যান রেখে বলল। কিন্তু প্রিয়তাকে পেয়ে গেল বিস্ময়ের শাকুনে। প্রিয়তার মুখ থেকে বেরোলো, আস্তাগফিরুল্লাহ। আনমনে খাটে বসে পড়ল, গালে হাত দিয়ে গভীর ভাবনায় তলিয়ে গেল। সত্যি তো, আমাকে প্রণয় ভাই ছোট থেকে ফিডার খাইয়ে খাইয়ে বড় করেছেন। তার মানে উনি অনেক আগেই। প্রিয়তা ঢোক গিলে নিজের দিকে তাকালো, সাথে সাথে লজ্জায় 2 হাতে মুখ ঢেকে বিছানা শুয়ে পড়লো। মনে মনে বলল, হায় আল্লাহ, আমি এই মুখ এখন ওনাকে কিভাবে দেখাবো? ছি, এই মানুষটা একদিনে এত লাগামহীন কিভাবে হলো? প্রিয়তার লজ্জায় লাল বেগুনি নীল হয়ে যাচ্ছে। এর মধ্যেই লোমুস কিছুটা দাঁড়িয়ে লাফিয়ে উঠে গায়ে পড়ল। আচমকে প্রত্যাশিত কণ্ঠে চিঁচিয়ে উঠল প্রিয়তা, আরশোলা 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 বলে মুখ চেপে ধরল। তার গলা ফাটানো চিৎকারে কাছে দেওয়ালে যেন ভেঙে পড়ার উপক্রম হলো। গায়ে অর্ধেক সাবান শ্যাম্পু মেখে লাগানো অবস্থায় ছুটে এলো প্রণয়। প্রিয়তার চিৎকার শুনে কলিজা তার ধকধক করে উঠেছে। সে রুমে এসে না দেখতে পেল তাতে কি রিয়াকশন দেবে বুঝতে পারল না। মনে মনে একটা গাধা বলতেই গাধাকে অপমান করা হয়। প্রণয় কপর রাগ দেখিয়ে এগিয়ে গেল প্রিয়তার কাছে। প্রিয়তা এখনও নাক মুখ কুচকে পড়ে আছে। প্রিয়তা হঠাৎ কানে ব্যথা পেয়ে আহ করে উঠল। মিটিমিটি চোখ মেলে তাকালো প্রণয় ভাইয়ের। ঝালমরিচের মতো লাল হয়ে দাঁড়িয়ে আছেন সে। কোমরে শুধু একটা তোয়ালে পেঁচানো, সামনে ফেনা মাখানো সাদা শরীর, মাখানোর মতো চিকচিক করছে। প্রিয়তার চোখ নামালো না, বরং আরশোলার কথা ভুলেই গেল। প্রণয় কপর রাগ দেখিয়ে বলল, তুই কি কোনোদিনও শুধরাবি না? প্রণয়ের কথা প্রিয়তার কানে ঢুকলো না, তার লজ্জা লাগছে। প্রিয়তার ফর্সাকালের রক্তিম আভা ছড়াতে দেখলে প্রণয়ের রাগ আর মুখটাই চলে গেল। আচমকায় ওর হাতে প্রিয়তার নরম গাল চেপে ধরে লাল পদ্ম ঠোঁট জোড়া একত্র করলো। ঠোঁটের দিকে ইশারা করে শাসিয়ে বলল, এই ঠোঁট দিয়ে যদি আর একবার চিৎকার বের হয় তাহলে। প্রিয়তা আতঙ্কিত দৃষ্টি মেলে তাকালো প্রণয়ের দিকে। ঠোঁট চেপে ধরায় ভালোভাবে বলতে পারল না, তবু অস্পষ্ট পড়ল, তাহলে? প্রণয় বাঁকা হাসে ওর দিকে তাকে। হঠাৎ প্রিয়তার কল্পনার বাইরে একটা কাণ্ড করে বসলো। আচমকাই প্রিয়তার রক্তিম ঠোঁটে নিজের দাঁত বসিয়ে দিল। আউচ করে উঠল প্রিয়তা। প্রণয় সেসব পাত্তা না দিয়ে ঠান্ডা কণ্ঠে বলল, এই ঠোঁট যদি আরেকটি ব্যাককেল কর্মকাণ্ড হয় তাহলে জাস্ট
ওয়ান বাইট অ্যান্ড ফিনিশড ইয়োর লিপস বলে প্রিয়তাকে ছেড়ে আবার ওয়াশরুমে ঢুকে পড়ল। কিন্তু কোনো একটা গোড়ের মধ্যে হারিয়ে গেছে প্রিয়তা। নিজেই নিজের ঠোঁটে স্পর্শ করে চমকে উঠল, কাঁপা কণ্ঠে হারালো, একদিনে এত পরিবর্তন! প্রিয়তা বিস্ময় চেপে রাখতে পারল না। দৃষ্টি ঘোরাতে তার চোখে জুড়ো কুটোর ছড়ানো উপক্রম হলো। প্রণয় সতর্কবাণী ভুলে পুনরায় খুশিতে চিৎকার করে উঠল। হাত বাড়িয়ে খপ করে ধরে ফেলো পাশে থাকা সাদা লোমশ বিড়ালটা। সে বুঝল আরশোলা কিছু না। কিছুক্ষণ আগে এই ব্যাটার তার গায়ে এসে উপরে পড়েছিল। প্রিয়তা বিড়ালটা কোলে বসিয়ে খান 10টা চুমু খেয়ে নিল বিড়ালটার গালে। বিড়ালটা কিছু বলছে না, শুধু ড্যাপ ড্যাপ করে তাকিয়েছে প্রিয়তার মুখের দিকে। প্রিয়তা বিড়ালটার গলা চুলকে দিয়ে আদরে কণ্ঠে বলল, তোর নাম কি বাবু? তোর বাবা মা কই? বিড়ালটি কি বুঝলো কে জানে, শুধু ম্যাও বলে প্রিয়তার হাতে মাথা ঘষল। হয়তো বুঝলো তুমি আমার মা, কিন্তু প্রিয়তা সে বাচ্চা বুঝলো না ঠিকই। তবু আনন্দে আটখানা হয়ে গেল। পেরিয়েছে আরও কয়েক ঘন্টা। প্রিয়তা বিড়ালটা কোলে নিয়ে ফ্রন্ট হ্যাভেনের দিকে এদিক ওদিক করে গোল গোল করে ঘুরছে আর বাড়িটা খুঁটে করে দেখছে। যত দেখছে ততই আশ্চর্য হচ্ছে। চোখ মুখ তার ঠিকরে পড়ছে বিস্ময়ে। এমন বাড়ি সে আগে বাপের জন্ম দেখেনি, তবে হলিউড মুভিতে দেখেছে। পুরো কাচের তৈরি একটি বাড়ি, সব ফার্নিচারও কাচের তৈরি। বাড়ির ভেতরে যে কোনো জায়গায় দাঁড়িয়ে বাইরে সবটা দেখা যায়, কিন্তু বাহির থেকে ভেতরে দেখা যায় না। প্রিয়তা ঘুরছে একা একা। তার গায়ে কেবল একটা হোয়াইট ফর্মাল শার্ট, আর কিচ্ছু নেই। সাদা টুলটুলে শার্টটা ঢিলে ঢালা। প্রিয়তার গায়ে পাঞ্জাবির মতো লাগছে। ফর্সা পা দুটো হাঁটুর একটু উপর পর্যন্ত দৃশ্যমান। গলার কাছের প্রথম দুটো বোতাম খোলা। এক হাঁটু খোলা চুলের সাথে এই শার্টটার পরে প্রিয়তাকে মারাত্মক হট এবং সেক্সি লাগছে। তবে এতে আনকমফোর্টেবল ফিল করছে না প্রিয়তা, কারণ এ বাড়িতে সে আর প্রণয় ছাড়া কেউ নেই। আর প্রণয় ভাই তো। প্রিয়তা ঘুরে ঘুরে বিড়ালটাকে নিয়ে কিচেনে পৌঁছে গেল। প্রণয় গায়ে কিচেন অ্যাপ্রন জড়িয়ে কিছু একটা রান্না করছে। প্রিয়তা বিড়ালটা নিয়ে প্রণয়ের পাশে গিয়ে দাঁড়ালো। বিড়ালের মতো চোখ ছোট ছোট করে ওকে দিয়ে বলল, কি রান্না করছেন? প্রণয় ওকে দিকে না ফিরে জবাব দিল, এই বাড়িতে তেমন কিছু নেই, একটু চাল আর একটু ডাল পেয়েছি, তাই দিয়ে খিচুড়ি। খিচুড়ি শুনে মনে মনে লাফিয়ে উঠল প্রিয়তা। আলাদি কণ্ঠে বলল, আমি হেল্প করবো প্রণয় ভাই? প্রণয় ক্যাপসিকাম কুচি কুচি করতে করতে সোজাসাপটা মুখের ওপর বলে দিল, থাক, আমারও তো উপকার করতে হবে না ম্যাডাম, দূরে গিয়ে দাঁড়ান, নাহলে তেল ছিটকে পড়ে যেতে পারে। প্রিয়তা শোনো না, বরং নিজের বুকে থাকা বিড়ালটাকে দেখিয়ে বলল, এই বাবুটা কার প্রণয় ভাই? এই ফাঁকা বাড়িতে কি একাই থাকে? প্রিয়তার কথা শুনে এবার থামলো প্রণয়। পেছনে ফিরতে তাকালো প্রিয়তার দিকে। বিড়ালটা খাপটি মেরে পড়েছে প্রিয়তার বুকে। এই দৃশ্যে প্রণয়ের বুকের ভেতর বড্ড সুখ সুখ অনুভূতি হলো। সে পুনরায় রান্নার মন দিয়ে বলল, না, ও আমার মেয়ে। প্রণয়ের কথায় ভ্রু কুচকে ফেলল প্রিয়তা। বিস্ময় নিয়ে বলল, কি? কিন্তু ও আপনার মেয়ে হয় কিভাবে? আপনাকে তো কখনো দেখলাম না বিড়ালকে আনতে, আর ওকে তো আগে কখনো দেখিনি। প্রণয় ডালের পানিতে হলুদ দিতে দিতে বলল, তুই দেখিসনি মানে ছিল না, এখন তো নয়, ও আমার মেয়ে। প্রিয়তা বোকা বনে গেল। মনে মনে ভাবলো, এসব আবার কবে হলো? বিড়ালটাকে দেখতে দেখতে আর মনে বলল, কি নাম ওর? প্রণয় নির্লিপ্ত কণ্ঠে জবাব দিল, কোকো। আচ্ছা, ও কবে থেকে আপনার সাথে আছে? 4 বছর। এবার যেন প্রিয়তার বিস্ময়ের অন্ত রইল না। বিড়ালটাকে আদর দিতে দিতে অভিমান কণ্ঠে বলল, ওকে আপনার কাছে লুকিয়ে রেখেছিলেন? আমায় একটাবারও বললেন না? না, বললাম না। তোকে বললে তুই ওকে একদিনে চটকে পটকে খেয়ে ফেলতি। প্রিয়তা মনে আরও অভিমান জমল। অভিমানের নাকের পাটা ফুলে উঠল। ঠোঁট বা কিয়ে হাসল প্রণয়, তবে কিছু বলল না প্রিয়তা। প্রণয়ের থেকে দূরে গিয়ে বসলো। তবে বিড়ালটা কি হাতছাড়া করলো না। কি নাদুস নুডুস মুটকো একটা বিড়াল, কোলটা যেন ঝুলে আছে। প্রণয় আড়চেকে তাকিয়ে হাসলো। প্রিয়তা মিনিট পাঁচেই মুখ গোমরা করে রাখার পর আর বসে থাকতে পারল না। তার মাথায় অন্য প্রশ্ন উকি দিল। সে গাল ফুলিয়ে আবার প্রণয়ের পাশে এসে দাঁড়ালো। অন্যদিকে তাকিয়ে প্রশ্ন ছিল, আগের জন্মে হিটলার ছিলেন নাকি চেঙ্গিস খান? প্রণয় ভাবলেশীনভাবে জবাব দিল, কেন বলতো? প্রিয়তা পুনরায় অভিমান নিয়ে বলল, না, আমায় কষ্ট দিতে তো আপনার জুড়ি নেই, তাই বলছি। প্রণয় বাড়ি থেকে ছোট চামচে করে অন্য একটা কিছু আচমকে প্রিয়তার মুখে পুড়ে দিয়ে বলল, এত দুঃখে কোথায় রাখিস? আচ্ছা, তোকে একটা গামলা এনে দেবো।
এতে জমা করে রাখিস, আর গামলা ভরে গেলে আবার আমাকে রিটার্ন দিস। প্রিয়তা খাবারটার টেস্টে চোখ বড় বড় করে গেল। ওয়াও এক্সপ্রেশন দিয়ে বলল, এটা কি ছিল প্রণয় ভাই? প্রণয় আরেক চামচ মুখিতে বলল, নিউ রেসিপি। কিন্তু কি? রোজ কিস ডিলাইট। খাবারের নাম শুনে ভিমনি খাবার উপক্রম হলো প্রিয়তার। মুখ ছোট ছোট করে বলল, এটা কোনো নাম হলো? চুমুক কেউ বাটি নিয়ে খায়? যাই হোক, এটা কি দিয়ে বানিয়েছেন? অনেক টেস্ট, স্ট্রবেরি, কন্ডেন্স মিল্ক, ব্রাউন সুগার ইত্যাদি। প্রিয়তা প্রণয়ের হাত থেকে পুরো বাটিটা নিয়ে নিল। ক্যাবিনেটের উপর বসে পড়তে বলতে চাইল, কিন্তু কিছু উঁচুতেই অনেকটাই, তাই প্রণয়ের টি শার্টে হাত ধরে টান দিল। প্রণয় শান্ত চোখে তাকালো ওর দিকে। প্রিয়তা ইনোসেন্ট ফেস করে বলল, একটু উঠিয়ে দিন না। দীর্ঘ নিঃশ্বাস ফেলল প্রণয়, দুই হাতে কোমর ধরে বসিয়ে দিল। সাথে সাথে ফর্সা উষ্ঠ দৃশ্যমান হয়ে গেল। ঢোক গেল প্রণয়। কোকোকে তুলে প্রিয়তার কোলে দিল। এবার আর ওরও দেখা যাচ্ছে না। প্রিয়তা খেতে খেতে বলল, আচ্ছা প্রণয় ভাই, আমরা যেখানে চলে এলাম বাড়ির সবাই চিন্তা করবে না? আই ডোন্ট কেয়ার। প্রিয়তা পুনরায় বলল, আচ্ছা প্রণয় ভাই, আমি যে চলে এলাম, তাহলেই আর 10 দিন পর থেকে আমার এসএসসি এক্সাম, ওটা কিভাবে দেব? প্রণয় ওর দিকে না তাকিয়ে বলল, কি করবি এতে পড়ে? সেই তো কোনো টাকলা বুইড়াওয়ালা গলায় ঝুলবি। প্রণয়ের কথায় মুখ বাঁকিয়ে এলো প্রিয়তা। মনে মনে বলল, বেড়া হাড় বজ্জাত, কিন্তু একদিনে তো পরিবর্তন হল কিভাবে? যে বেটা না পারলে হাড় খুলে নিয়ে দিতে চাইতো, সেটাই বলছে এসএসসি দিতে হবে না। স্ট্রেঞ্জ। তবে ভয় বেশি কিছু বলল না প্রিয়তা। বাচ্চা যদি আবার বাড়ি নিয়ে আসে, তাহলে আর এই মানুষটাকে এত কাছে থেকে দেখতে পারবে না। প্রিয়তা মুগ্ধ চোখে তাকালো প্রণয়ের দিকে। প্রণয়ের মাত্র অতিরিক্ত সুদর্শন চেহারা আর অতি আকর্ষণীয় ব্যক্তিত্ব দেখে কল্পনা জগতে হারিয়ে গেল ভাবনায়। প্রণয় ভাই তার হাতে হাত রেখে চোখে চোখ রেখে কপালে ডান্স করছে, ঘুরিয়ে ঘুরিয়ে কোমরে হাত দিচ্ছেন, আরও কত কি। প্রণয়কে নিজের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকতে দেখে মুখের সামনে তুড়ি বাজালো, ভ্রু নাচিয়ে বলল, এত শখ? প্রিয়তা ভ্যাবাচেকা খেয়ে গেল। ওকে এমন ভ্যাবাচেকা খেতে দেখে নিজের গা থেকে কিচেন অ্যাপ্রন করে ফেলত প্রণয়। প্রিয়তা হাঁ করে তাকিয়ে আছে প্রণয়ের দিকে। প্রণয় প্রিয়তার চোখে চোখ রেখেই 2 পা এগিয়ে এলো প্রিয়তার দিকে। প্রিয়তার কোমর ধরে একটানে নিজের একদম কাছে নিয়ে আসলো। হাত ধরে প্রিয়তার পিঠের নিচে হাত বুকে ঠেসে ধরলো। আলতো হাতে চুল সরিয়ে নিঃশ্বাস ফেলতো ঘাড়ের কাছে। কারেন্ট লাগার মতো শখ খেল প্রিয়তা। প্রণয় হাতে হাত রেখে ঘুরিয়ে ঘুরিয়ে ধীরে ধীরে কাপল ডান্স করতে লাগলো। আবার কোমর ধরে ঘুরিয়ে নিল নিজের দিকে। প্রিয়তা আবেশে হারিয়ে গেল গভীর একজোড়া বাদামি চোখের বর্ণে। মনে মনে ভাবলো, এই লোকটাকে কিছু বলে বুঝাতে হয় না। এ প্রশ্নের উত্তর প্রণয় দিল। গালে হাত রেখে আবেশিত কণ্ঠে বলল, কারণ তুই আত্মায় অবিচ্ছিন্ন অংশ। শরীর তোর হলেও মনটা আমার, আত্মাটা তো আমারই। কম কালো না প্রিয়তা, সে জানি। এই উপভোগ করতে লাগলো প্রিয়তা মানুষের সঙ্গ। কেটে গেছে আরও অনেক সময়। প্রণয় প্রিয়তাকে খাইয়ে দাইয়ে অন্য রুমে পাঠিয়ে দিয়েছে। পর্বটা এখানে শেষ হয়ে গেছে। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। আজকে ধন্যবাদ।